আমি তোর ফুপুর এক্সপিরিয়েন্সে এটা বললে, কিন্তু ওই দিন ফুপুর জায়গায় যে বিয়ের আসরে তুই বসছিলি, কবুল তুই বলেছিলি, তা বলিসনি কেন তোর বন্ধুকে? লজ্জায় নাকি অন্য কোনো অনন্যার হাতের কবজিটা শক্ত করে ধরে কথাগুলো বলল পুলিশের এলিট সোয়াত ফোর্সের চিফ কমান্ডার সালার মুনতাহির ইজান। অনন্যা এক চিলতে বরফ শীতল হাসল, কিন্তু তার চোখে ইজানের জন্য কোনো প্রেম ছিল না, ছিল কেবল তীব্র ঘৃণা। সে নিজেকে ছাড়িয়ে বলল, বিয়ে? যে পুরুষ 5 বছর আগে একটা রাত জোর খাটিয়ে পরদিন নিজের স্ত্রীকে ফেলে অন্য দেশে পালিয়ে যায়, তাকে স্বামী বলতে আমার ঘৃণা হয়। আপনি আমার স্বামী নন, স্রেফ একটা অনাকাঙ্ক্ষিত অতীত। ইজান অনন্যার মুখে এই অপমান সহ্য করতে পারল না। কিছুক্ষণ চুপ রইল, তারপর অনন্যার চোখের দিকে তাকিয়ে অন্তত কঠোর গলা বলল, তুই আগের মতো রয়ে গেলি, ম্যানার্সলেস এক মেয়ে। বাই দ্য ওয়ে, আমি ডিভোর্স চাই। কথাগুলো বলে ইজান ভেবেছিল বিবাহ বিচ্ছেদের কথা শুনলে অনন্যা হয়তো ভয় পেয়ে যাবে বা তাকে আটকেবে, কিন্তু অনন্যা 1 সেকেন্ডও সময় নিল না। সে ইজানের চোখের দিকে সরাসরি তাকিয়ে অন্তত দ্রুত ও স্বস্তির গলায় বলে, আলহামদুলিল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত। পেপারস রেডি করে নিয়ে আসবেন। অনন্যা ফাইলগুলো মাটি থেকে তুলে নিল এবং যাওয়ার আগে ইজানকে বলল, আর শুনুন, এই সব নিয়ে আব্বু বা পরিবার জানানোর কোনো প্রয়োজন নেই। আপনি পেপার নিয়ে আসবেন, আমি সাইন করে দেবো। আর কোর্টে যাওয়ার তারিখ আর সময় আমাকে আগের থেকে ইনফর্ম করে দেবেন 1 ঘন্টা আগে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আকাশ ভেঙে নামা শ্রাবণের নীলা। অনন্যা এক হাতে জামাটা সামলে বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে এগোচ্ছে। ইউনিতে আজকে বড় আন্তর্জাতিক সেমিনার। এই অনুষ্ঠানে অর্গানাইজিং কমিটির মূল দায়িত্বে আছে অনন্যা, তার কয়েকজন বন্ধু। ঠিক সময়ে হলে পৌঁছানোর জন্য সে বেশ তাড়াহুড়োর মধ্যে ছিল। হুট করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে 4-5টা কালো রঙের পুলিশের বড় বড় গাড়ি এসে ব্রেক কষল। মুহূর্তের মধ্যে চারপাশটা থমথমে হয়ে গেল। গাড়িগুলো থেকে হুড়মুড় করে নেমে এলো কুচকুচে কালো পোশাক পরা একদল সশস্ত্র জওয়ান। তাদের প্রত্যেকের বুক আর পিঠে বড় বড় অক্ষরে লেখা সোয়াত। পুলিশের এই বাহিনী, এলিট কমান্ডো বাহিনীকে এভাবে ক্যাম্পাসে ঢুকতে থেকে সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে এদিক ওদিক সরতে লাগলো। অনন্যা তাড়াহুড়ো করে করিডোরের দিকে এগোতে গিয়ে গেটের ঠিক মুখে থাকা এক চওড়া শক্ত বুকের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেল। হাতের ছাতাটা ছিটকে কাদার মধ্যে পড়ে গেল। ধাক্কার চোটে অনন্যা পড়ে যেতে নিলে নিজের ভারসাম্য কোনো মতে সামলে এলো, কিন্তু অনন্যা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে মাথা তুলে না তাকিয়ে রাগ মিশ্রিত গলায় চিৎকার করে বলে উঠল, চোখে কি দেখতে পান না? অন্ধ নাকি আপনি? রাস্তা ব্লক করে দাঁড়িয়েছেন। অনন্যা রাগী কণ্ঠস্বর শুনে চারপাশে সেনাত জওয়ানরা স্তব্ধ হয়ে গেলেন। পুরো করিডর এক পিনপথে নীরবতা নেমে এলো। অনন্যা রেগে গিয়ে চোখ তুলে তাকালো। তার তাকানো মাত্র তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল। ধক করে ওঠা বুক নিয়ে অনন্যা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার পুরো শরীর মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। কালো রঙের রেইনকোটের উপর বুলেট প্রুফ টেকনিক্যাল ভেস্ট, কোমরে বেল্টে আধুনিক অস্ত্র আর চোখে কালো সানগ্লাস। বৃষ্টি ভেজা ছোট করে ছাটা চুল আর তীক্ষ্ণ চোয়ালের সেই পুরুষটিকে দেখা মাত্র অনন্যার পা জোড়া কেঁপে উঠল। সালার মুনতাহির ইজান, তার স্বামী, যে কিনা 5 বছর আগে কাউকে কিছু না বলে হারিয়ে গেছিল। ইজান তার চোখের সানগ্লাসটা এক ঝটকায় নামলো। তার তীক্ষ্ণ চোখজোড়া অনন্যার ভেজা মুখের উপর এসে পড়ল, কিন্তু ইজানের চোখে কোনো চেনা মানুষের আভাস ছিল না। ছিল কেবল পরম বিরক্তি আর রাগ। 5 বছরের অনন্যার কিশোরী চেহারা বদলে যে এত শক্তপোক্ত ও গম্ভীর হয়ে গেছে, তা ইজানের কল্পনার বাইরে ছিল। সে অনন্যাকে চিনতে পারেনি। ইজান অন্তত কড়া এবং ডিনামাইটের ভাটার মতো গম্ভীর করে বলল, কথা বলতে শিখুন মিস। সাত সকালে ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে ক্যাম্পাসের গেট ব্লক করে ঝগড়া করছেন কেন? পুলিশের ডিউটিতে বাধা দেওয়ার শাস্তি জানা আছে আপনার? রাস্তা ক্লিয়ার করুন, ভেতরে যান। কিন্তু অনন্যা কিছু না বলে শক্ত পায়ে ইজানকে পাশ কাটিয়ে ভেতরের দিকে হেঁটে চলে গেল। ইজান পেছন থেকে তার গাড়ির দরজায় হাত রেখে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল।
এই সাধারণ মেয়েটার চোখে ভয়ার্থ চাহনির বদলে যে তীব্র অবজ্ঞা সে দেখল, তা তাকে সামান্য অবাক করলো। কিন্তু ডিউটির চাপে সে আর ভাবল না, হন অন করে ভেতরে ঢুকে গেল। ডিপার্টমেন্টের করিডর দিয়ে সেমিনার হলের দিকে যাওয়ার সময় অনন্যা মন ও শরীর দুটোই কাঁপছিল। ইজান ফিরে এসেছে। মাত্র 1 মাস হলো রাশিয়া থেকে এই স্পেশাল ক্রাইম ইউনিটের কমান্ডিং অফিসারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছে। আর আজই তাদের ভার্সিটি ইন্টারন্যাশনাল সেমিনারে হাই প্রোফাইল সিকিউরিটি চেকিংয়ের কাজে সে সশরীরে উপস্থিত। অন্য করিডর দিয়ে যাওয়ার সময় দেখল ইজান তার কয়েকজন অফিসারের সাথে দাঁড়িয়ে হলের ম্যাপ দেখছে। অনন্যা দেওয়ালে আড়ালে দাঁড়িয়ে নিজের বুকটা শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার 2 বন্ধু নেহা আর রাফি হন্তদন্ত হয়ে তার কাছে ছুটে এলো। নেহা অনন্যার হাত ধরে উত্তেজিত গলায় ফিসফিস করল, অনন্যা, রাফি শুনছিস, আজ আমাদের সেমিনার চিফ সিকিউরিটি ইনচার্জে, তার সাথে ওনার ফিয়ন্সি এসেছেন। ওই মেয়েটা নাকি রাশিয়ার ওই স্পেশালিস্ট ফোর্সে জব করে। ওরা নাকি রাশিয়া থেকে এসেছে। কি চমৎকার জুটি রে ভাই। মেয়েটা দেখতে একদম পরীর মতো, যেমন সুন্দর তেমনই স্মার্ট। 1 মাস আগে বিড়িতে ব্যাক করছে। নেহার কথাগুলো অনন্যার কানে যেন সীসার মতো গড়ে গেল। যে মানুষটা 5 বছর আগে তার 15 বছর জীবনটাকে একটা অন্ধকার ঘরে ধ্বংস করে দিয়ে রাশিয়া পালিয়ে গেছিল, সে সেখানে নিজের নতুন জীবন সাজিয়েছে, নতুন সঙ্গী খুঁজে নিয়েছে। অনন্যার ঠোঁটের কোণে এক টুকরো বরফ শীতল তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। ঠিক তখনই ডিপার্টমেন্টের হেড প্রফেসর করিডর দিয়ে ইজানের দিকে এগিয়ে গেলেন। তিনি উচ্চস্বরে ডাকলেন, অনন্যা, রাফি, এদিকে এসো। আমাদের সেনায়ত ইনচার্জ মিস্টার ইজানের সাথে তোমাদের পরিচয় করে দিই। তোমরাই তো এই প্রোগ্রামের দায়িত্ব আছো। অনন্যার পালানোর কোনো পথ ছিল না। সে নিজের ভেতরের সবটুকু শক্তি এক করে মাথা উঁচু করে প্রফেসরের দিকে এগিয়ে গেল। ইজান তখন তার ম্যাপ থেকে চোখ তুলে অনন্যার দিকে তাকালো। ইজানের ঠিক পাশে দাঁড়িয়ে ছিল এক অপরূপা তরুণী, যার পরনে পুলিশের মার্জিত ইউনিফর্ম। ইজানের সেই ফিয়ন্সি রাহি। প্রফেসর হাসিমুখে বলল, কমান্ডার ইজান, এই আমাদের অনন্যা আইমান, ফারহান আইমানের একমাত্র মেয়ে। আর রাফি আদনান। আজকে পুরো সেমিনার হলের ভেতরে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ওরাই আছে। অনন্যা যখন এক কদম সামনে দিয়ে গিয়ে দাঁড়ালো, তখনই করিডোরে জানলার এক ফালি আলো সরাসরি অনন্যার মুখের উপর পড়ল। ইজান অনন্যাকে চেনার জন্য চোখ দুটো সামান্য ছোট করলো। অনন্যার চোখে সেই চিরচেনা জেদ, আর তার দাঁড়ানো ভঙ্গি আর তিলটার দিকে তাকিয়ে উজানের চওড়া বুকটা আচরণক ধক করে উঠল। 5 বছর আগে সেই 15 বছরের কিশোরী অনন্যার অবয়বটা হুট করে ইজানের চোখের সামনে ভেসে উঠল। ইজান প্রফেসরের সাথে কথা বলতে বলতে মাঝপথে থমকে গেল। তার মুখের গম্ভীর ভাবটা এক নিমিষে উধাও হয়ে গেল। সে স্তব্ধ হয়ে অনন্যার দিকে তাকিয়ে মনে মনে আড়ল, অনন্যা, এই মেয়েটা অনন্যা আইমন, 5 বছর আগে আমি যাকে। কিন্তু অনন্যা ইজানের সেই চূর্ণ বিচূর্ণ হওয়া অহংকার আর স্তব্ধতার দিকে তাকিয়ে নিজের মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ করল না। সে অন্তত পেশাদার ও শান্ত গলায় বলে, স্বাগতম অফিসার সালার মুনতাহির ইজান। সেমিনার হলে সিকিউরিটি প্ল্যান রেডি আছে, আপনি চাইলে চেক করতে পারেন। ইজানের ফিয়ন্সে অনন্যার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, কিন্তু ইজান তখন অনন্যার চোখের দিকে তাকিয়ে নিজের শ্বাস নিতে ভুলে গেছিল। কথাগুলো বলে অনন্যা চলে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থাকা রাফি কৌতূহল সামলাতে না পেরে ফিসফিস করলো, এই অনু, তুই সোয়াত অফিসারের পুরো নামটা সালার মুনতাহির ইজান কিভাবে জানিস রে? উনি তো আইডিতে শুধু ইজান লিখেছে। অনন্যা 1 সেকেন্ডের জন্য থামলো, তারপর রাফির দিকে এক পলক তাকিয়ে অন্তত ঠান্ডা তাচ্ছিল্য গলে বলল, উনি নয়না ফুপুর এক্স ফিয়ন্সি ছিলেন। কথাটা বলে অনন্যা হনহন করে করিডোর দিকে চলে গেলেন। অনন্যার মুখে নয়নার এক্স ফিয়ন্সি পরিচয়টা শুনে ইজানের চোয়াল শক্ত হয়ে গেল। সে রাগে ও অপমানে ভেতরে ভেতরে একদম কটমট করে উঠল। কিছুক্ষণ পর কাজের ফাঁকে অনন্যা যখন সেমিনার হলে পিছনে একটা অন্ধকার প্রায় রুম দিয়ে ফাইল নিয়ে যাচ্ছিল, তখনই চারপাশটা একদম ফাঁকা। আচমকা একটা শক্ত লোহার মতো হাত অনন্যার কবজি চেপে দিল। এক হ্যাঁচকা টানে তাকে দেওয়ালের আড়ালে অন্ধকারের মধ্যে নিয়ে গেল। ফাইলগুলো অনন্যার হাত থেকে পড়ে গেল। অনন্যার চোখ মেলতেই দেখল ইজানের সেই রাগী ভয়ঙ্কর মুখ তার ঠিক ইঞ্চিখানেক দূরত্বে। ইজান অনন্যাকে দেওয়ালের সাথে চেপে ধরে
দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আগে থেকে সাহস অনেক বেড়ে গেছে তোর অনন্যা। এখন তুই কি বললি? আমি তোর ফুপুর এক্সপিরিয়েন্সি? অনন্যা এক মুহূর্তের জন্য থেমে গেল। সে নিজের পুরো শক্তি দিয়ে ইজানের চওড়া বুকে ধাক্কা দিয়ে তাকে এক পা পিছিয়ে দিল। নিজের সাদা আনারকলি ড্রেসটা ঠিক করতে করতে অনন্যা তীব্র অপমান শুরু করলো, মিথ্যে বলেছি? আপনি কি আমার ফুপুর এক্সপিরিয়েন্সি না? নাকি সেই সত্যিটা বলতে আপনার ইগোতে লাগছে? আমি তোর কিছু না? নাকি অন্যের স্ত্রী হয়েও আর এক পুরুষের মনে লালন করছিস? কার স্ত্রী? আপনার? কথাটা শেষ করে অনন্যা ইজানকে ওভাবে স্তব্ধ অবস্থায় ফেলে রেখে বের হয়ে গেল। আর সোয়াত অফিসার ইজান অন্ধকারের মাঝে অনন্যার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। সেমিনার হলে একপাশে অনন্যা, রাফি, নেহা আর রাহি একসাথে স্টেজের বাকি কাজগুলো তদারকি করছিল। কাজের মাঝে রাহি বেশ অমায়িক হেসে জানায়, সে জন্মসূত্রে পুরোদস্তুর বাঙালি হলেও তার পুরো ফ্যামিলি বহু বছর ধরে রাশিয়াতে সেটেল। ওখানে স্পেশাল ফোর্সের কাজ করার সময় ইজানের সাথে তার পরিচয়। তবে ইজানের মা আর রাহির পরিবার খুব পূর্ব পরিচিত, আর তারা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। রাহির মুখে ইজানের প্রতি এমন গভীর ভালোবাসা আর অধিকারের কথাগুলো শুনে অনন্যার বুকের ভেতরটা এক হালকা অদৃশ্য কষ্টে মোচড় দিয়ে উঠল। রাহির উপর তার কোনো রাগ নেই, কিন্তু তার নিজের 4 বছরের নিষ্পাপ ছেলে আইনানের মুখটা চোখের সামনে ভেসে উঠল। যে ছেলেটা বাবার স্নেহ ছাড়া প্রতিনিয়ত বড় হচ্ছে, আর তার জন্মদাতা বাবা নিজের দায়িত্ব ফেলে বিদেশে গিয়ে অন্য মেয়েদের নিয়ে এমন আয়েশ করে বেড়াচ্ছে। অরণ্য হলের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ইজানের দিকে কিছুক্ষণের জন্য স্থির হয়ে তাকিয়ে রইল। তার চোখে এখন আর আগের সেই কিশোরী সুলভ অভিমান নেই। সে মনে মনে আওড়াল, যাকে চেয়েছিলাম তাকে পাওয়া হলো না, আর যাকে পেল সেও অস্বীকার করলো। ভেতরটা দম বন্ধ করা কষ্ট সামলাতে না পারে অনন্যা কাজের ফাঁকে হলের এক কোণে নির্জন বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে মেঘলা আকাশের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। আইনানের কথা খুব মনে পড়ছে তার। 4 বছরের বাচ্চাটা যখন মাঝে মাঝে বাইরে অন্য ছেলেমেয়েদের সাথে বাবার সাথে খেলতে দেখে, তখন সেও আপন মনে অবুঝের মতো বাবা বলে ডেকে ওঠে। সেই ডাকের কোনো উত্তর অনন্যা দিতে পারে না। হঠাৎ অনন্যার এই একাকিত্ব কাটাতে বারান্দায় এসে দাঁড়ালো রাফি। রাফি অনন্যার জীবনে এই সংগ্রামের কথা খুব ভালো করে জানায়। সে জানে অনন্যা 4 বছর একটা ছেলে আছে যাকে সে একা বড় করছে, কিন্তু আইনানের বাবা যে কে তা রাফি আজ পর্যন্ত জানতে পারেনি। অনন্যাকে ওভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি হালকা মজার ছেলে কোনো কথা না বলে তাকে হাসানোর চেষ্টা করতে লাগলো। বন্ধুর কথা অনন্যা ঠোঁটের কোণে এক চিলতে মলিন কিন্তু সুন্দর হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে সেমিনার হলের ভেতর থেকে ইজানের চোখ জোড়া বারান্দার দিকে নিবদ্ধ ছিল। রাফির সাথে অনন্যাকে ওভাবে হাসি মুখে কথা বলতে দেখে ইজানের চওড়া বুকের ভেতর হুট করে এক তীব্র অনাকাঙ্ক্ষিত এক ঈর্ষার আগুন জ্বলে উঠল। নিজের বৈধ স্ত্রীকে অন্য কোনো পুরুষের এত কাছাকাছি সে সহ্য করতে পারল না। কিছুক্ষণ পর রাফি অন্য কাজে ভেতরে চলে যেতে ইজান ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে এলো। তার হাতে ছিল এক বোতল মিনারেল ওয়াটার। সে অনন্যার ঠিক পাশে দাঁড়িয়ে পানিটা অনন্যার দিকে বাড়িয়ে অন্তত নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, নে পানিটা খা। অনন্যা পানির বোতলের দিকে এক পলক তাকিয়ে দেখল না। ইজানের উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে সে আকাশের দিকে তাকিয়ে রইল। ইজান 1 সেকেন্ডের জন্য চোয়াল শক্ত হয়ে গেল। তারপর পানির বোতলটা রেলিংয়ের উপর রেখে অনন্যার ধবধবে সাদা আনারকলি ড্রেস আর তার উন্মুক্ত গলার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক কুৎসিত বাঁকা হাসি ফুটে উঠল। ইজান ফিসফিস করে বলে উঠল, এই 5 বছর তুই বেশ সুন্দরী হয়ে গেছিস দেখছি। তোর সেই জানের জান ইরফান ভাই তোকে চোখে হারায় না? নাকি সে আগের মতো তোকে দেখে না? অর্ণা কোনো উত্তর দিল না। সে পাথরের মতো হয়ে রইল। ইজান অনন্যার এই নীরবতায় আরও ক্ষিপ্ত হয়ে অনন্যার কাছে এনে কানের কাছে মুখ এনে অন্তত বিষাক্ত ও ডার্ক টোনে বলল, 5 বছর আগের ওই রাত আমার দেওয়া তীব্র স্পর্শে যে দাগগুলো তোর শরীরে বসেছিল, আজ তার ছিটে ফোটাও দেখছি না, সব মুছে ফেলেছিস? ইজানের এই নোংরা ও পাশবিক মন্তব্য শুনে অনন্যা পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। সে তীব্র ক্ষোভ নিয়ে ইজানকে জবাব দেওয়ার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে জুতো ও খটখট শব্দে রাহি সেখানে চলে এলো। রাহি আসতে অনন্যা নিজের রাগটা জোর করে ঘিরে ফেলল।
রাহি একদম ইজানের গা ঘেঁষে তার একটা হাত জড়িয়ে ধরে অনন্যার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, কী ব্যাপার ইজান? কাজের মাঝে এসে অনন্যার সাথে কী গল্প করছো? ইজান এক মুহূর্তের জন্য নিজের ভিতরে সেই হিংস্র রূপটা ঢুকে রাহের দিকে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু অনন্যা তখন সোজা হয়ে দাঁড়িয়ে ইজানের রাহের দিকে শেষ তাচ্ছিল্যের পলক ফেলে ভেতরে চলে গেল। উনি আমার ছোট ফুপুর এক্সপিরিয়েন্সি। এই কথাটা সৈয়দ অফিসারের মাথায় ঘুরছে। সে ভাবছে আমি ওর বিবাহিত বর হই, আর সে নিজের জামাইকে ফুপুর পিএনসি পরিচয় দিতে লজ্জা করলো না? কতখানি সেলফিশ বউটা। ঘড়ি কাঁটা তখন দুপুর 12টা ছিল। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলের ভেতরে ডেকোরেশন কাজ প্রায় শেষের দিকে। অনন্যা তার হাত ঘড়িটার দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে উঠল। আইনানকে ডে কেয়ার থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে, তখন দুপুরের খাওয়াতে হবে। ডিপার্টমেন্টের হেড প্রফেসর অনন্যার পারিবারিক কঠিন পরিস্থিতি আর তার এই একাকী লড়াইয়ের কথা আগে থেকে জানতেন, তাই তিনি নিজে থেকে এগিয়ে এসে বললেন, অনন্যা, দুপুরের বাকি কাজটুকু রাফি আর নেহা সামলাতে পারবে, তুমি এখন আসতে পারো। অনন্যা ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে করিডোরের ওপাশ থেকে জাদ্রেল সোয়াত কমান্ডার ইজান কঠোর গলায় বাধা দিয়ে বলে, এই দাঁড়ান মিস অনন্যা, ডিউটি আওয়ার শেষ হওয়ার আগে অর্গানাইজিং কমিটির মেইন মেম্বার এভাবে ক্যাম্পাস ছেড়ে চলে যাবে কেন? আমি এটা অ্যালাউ করতে পারি না। ইজানে এই আচমকা বাধা দেওয়াটা হলের বাকিরা অবাক হলো। অনন্যা চলে যাচ্ছে এই ব্যাপারটা ইজানের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছিল, যা সে নিজেই বুঝতে পারছিল না। কিন্তু প্রফেসর পরিস্থিতি সামাল দিতে মাঝখানে এসে কথা ঘুরিয়ে বলল, কমান্ডার ইজান, অনন্যার কিছু পার্সোনাল জরুরি কাজ আছে, যার পারমিশন আমি অনেক আগেই দিয়েছি। সিকিউরিটির বাকি বিষয়গুলো নিয়ে আপনি বরং আমার অফিসে চলুন। প্রফেসরের বুদ্ধিমত্তার কারণে ইজান আর কিছু বলতে পারল না, তবে তার চোখ দুটো রাগে জ্বলতে লাগলো। অনন্যা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত হলরুম থেকে বেরিয়ে নিচে নেমে গেল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেন গেট পৌঁছাতে ইজান হনহন করে তার পথ আটকে দাঁড়ালো। ইজান তার রেইনকোটটা পকেটে হাত রেখে অন্তত বাঁকা ও তাচ্ছিল্য সুরে বলল, কী রে, দুপুরে কড়া রোদে রিকশায় যাবি নাকি? তোর অহংকারী বাবা তোকে একটা গাড়ি কিনে দেয়নি? তুই না এই সিটির অন্যতম রিচেস্ট ফ্যামিলি থেকে বিলং করিস, আজ এই দশা কেন তোর? বাবার প্রসঙ্গে এবং নিজের বর্তমান সংগ্রাম নিয়ে ইজানের মুখে এমন সস্তা খোঁচা শুনে অন্যার ভেতর প্রতিবাদী রূপটা দাউ দাউ করে জ্বলে উঠল। সে ইজানের ঠিক ইঞ্চিখানেক সামনে এসে দাঁড়িয়ে বরফ শীতল অথচ ধারালো গলা বলল, মিস্টার সোয়াত অফিসার সালার মুনতাহির, আমার বাবা আমাকে গাড়ি দিল নাকি আমি রিকশায় গেলাম তা নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় আপনার থাকার কথা নাই। নিজের ওই ক্ষমতার দাপট অন্য কোথাও দেখাবেন। আমার সামনে আপনার এই সস্তা মানসিকতা প্রকাশ করতে আসবেন না। রাস্তা ছাড়ুন। অরণ্যার মুখে এই তীব্র অপমান শুনে ইজানের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, তুই আগে মতো ম্যানারলেস আর বেয়াদব রয়ে গেলি অনন্যা, বদলা নিলে একটু। ইজান অবজ্ঞার হাসি হেসে আবার অনন্যার উদ্দেশ্যে বলে উঠল, বাই দ্য ওয়ে, তোর ফোন নাম্বারটা দে। অনন্যা এক চুলও নড়ল না। সে তীব্র অনির্ণয় বলল, আপনাকে আমি আমার ফোন নাম্বার কেন দেবো? ইজান এবার অনন্যার খুব কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ডিভোর্স পেপার রেডি হলে সেই খবর কি আমি কবিতা দিয়ে পাঠাবো নাকি সরাসরি তোর বাপের বাসায় গিয়ে হাজির হব? বাবার বাসায় ইজানের যাওয়ার কথা শুনে অনন্যা আর ঝামেলা বাড়াতে চাইল না। সে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে ইজানকে তার নাম্বারটা মুখস্থ বলে দিল। নাম্বারটা নিয়ে ইজান কথা না বাড়িয়ে তার রাস্তার দিকে চলে গেল। আর এদিকে ইজান ফোনের দিকে তাকিয়ে রহস্যময় হাসলো। তারপর কিবোর্ডে কুটকুট করে টাইপ করলো, স্টাব বোন গা লিখে থামলো। মুখ তুলে অনন্যা যাওয়া রিকশার দিকে তাকিয়ে আবার চোখ জোড়া ফোনের দিকে নিবন্ধ করে লিখল, স্টাব বোন ওয়াইফি। তারপর সেভ অপশনে ক্লিক করে দিল। অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা ডে কেয়ারে পৌঁছালো। আইনানকে দেখা মাত্র অনন্য সকালের সব ক্লান্তি আর মনের ভেতরে বিষাক্ত মেঘ এক নিমেষে উধাও হয়ে গেল। আইনান তার ছোট ছোট পা ফেলে দৌড়ে এসে মায়ের কোল জড়িয়ে ধরল। বাসায় ফিরে অনন্যা তার বাবার বাড়ি পৌঁছাতে সেই ছোট্ট এক চিলতে স্যাঁতস্যাঁতে সাথে রুমটায় ঢুকলো। আইমনকুঞ্জ কোনো রাজপ্রশাসনের কম না হলো এই ঘরটা অনন্যা
আর আইনানের সম্পূর্ণ পৃথিবী। সে পরম মমতায় আইনানের জামা বদলে দিয়ে তাকে কোলে বসে দুপুরের খাবার খাইয়ে দিল। আইনান তার মায়ের গলা জড়িয়ে ধরে আধো আধো বল ফুলে বলতে লাগল, আম্মু আজ না এটা বলো গায়ে দেখেছি, তুমি আমাকে এনে দিবে? অর্ণব মলিন হাসলো। সে আইনানের কপালে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ বাবা, আম্মু অনেক বড় গাড়ি এনে দিবে তোমাকে। মা ছেলের এই ছোট্ট ঘরে তখন এক ফালি রোদ এসে পড়েছে, যেখানে ইজান আর তার পরিবারের দেওয়া সব আঘাত ভুলে অনন্যা তার সন্তানের হাসির মাঝে নিজের বেঁচে থাকার নতুন শক্তি খুঁজে পাচ্ছিল। দেখতে দেখতে শ্রাবণের সেই মেঘলা দিন গড়িয়ে চারপাশে ধূসর করে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার পরপর অনন্যার ঘরে তার দুজন টিউশনের ছাত্র এলো। অনন্যা তার বাবার বাড়ি এক কোণে পড়ে থাকলেও নিজের এবং 4 বছরের ছেলের আইনানের সমস্ত খরচ একা চালায়। তার অহংকারী বাবা ফারহান আইমান কিংবা পরিবারের অন্য কারো কাছে থেকে সে একটি টাকাও সাহায্য হিসেবে নেয় না। নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখতে ইউনিভার্সিটির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এই প্রাইভেট পড়ানো তার একমাত্র অবলম্বন। 2 ছাত্রকে পড়ানো শেষ করে যখন ঘড়ির কাঁটায় রাত 10টা ছিল, তখন অনন্যার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। এর মাঝে সে রাতের রান্না শেষ করে আইনানকে খাইয়ে দিয়ে ঠিক তখনই ঘরের দরজায় মৃদু টোকা দিয়ে অনন্যার ঘরে এসে ঢুকল ইরফান। ইরফান ঘরে ঢুকে বিছানায় বসা আইনানকে কোলে তুলে নিল। ইরফান আইনানকে নিজের সন্তানের মতো ভালোবাসে, আর আইনানও ইরফান মামুকে ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু আইনানের সাথে খেলার ছলে ইরফানের চোখ দুটো বারবার অনন্যার ক্লান্ত মুখের দিকে ফিরে আসছিল। 5 বছর কেটে গেল। ইরফান আজও অনন্যাকে ঠিক আগের মতোই নিজের জীবনসঙ্গী হিসেবে চায়, কিন্তু অনন্যা প্রতিবারে অন্তত শক্তভাবে নিজেকে সরিয়ে নেয়। সে কিছুতেই ইরফানের জীবন নষ্ট হতে চায় না। 5 বছর আগে তাদের সেই স্নিগ্ধ পবিত্র প্রেমটা বাস্তবতা নিষ্ঠুর ঢাকা আর ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হেরে গেছে। অনন্যা খুব ভালো করে জানে, যা সমাজ আর তার নিজের চাচা চাচি যাকে তা যারা তাকে এত আদর করে, তারা কখনোই মেনে নেবে না যে তাদের অবিবাহিত তরুণ ছেলেটি এক বাচ্চার মা আর ডিভোর্সি একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলুক। সে ইরফানের জীবনে কোনো বোঝা পরিণত হতে চায় না। তাই নিজের মনের সব অনুভূতিকে পাথর চাপা দিয়ে সে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান যখন আইনানের সাথে বিছানায় উবুর হয়ে খেলনা গাড়ি খেলছিল, অনন্যা তখন এক ফাঁকে নিজের ক্লান্ত শরীরটা একটু জোড়াতে ওয়াশরুমে গেল শাওয়ারটা নেওয়ার জন্য। সারাদিনে এই হাড়ভাঙা খাটুনির পর একটু ঠান্ডা পানি গায়ে ঢালা খুব দরকার ছিল। আইনানকে একা রেখে ওয়াশরুমে যেতে মনে মনে এক অদ্ভুত ভয় কাজ করে অনন্যা শাওয়ার ঢোকার ঠিক 2 মিনিটের মাথায় তার বিছানায় রাখা ভাঙা স্ক্রিনের ফোনটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে একটা অপরিচিত নাম্বার। ইরফান প্রথমে খেয়াল করেনি, কিন্তু প্রথমবার কেটে গিয়ে যখন দ্বিতীয়বার একটানা ফোনটা বাজতে লাগলো, তখন ইরফান আইনানের হাত ছেড়ে ফোনটা হাতে নিল। সবুজ বাটন সোয়াইপ করে কানে তুলতে ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না, শুধু ভারী ও গম্ভীর শ্বাসের শব্দ এলো। ইরফানের নরম গলায় বলে, হ্যালো। ও ওপাশ থেকে এবার এক বরফ শীতল ও ডিনামাইট ফাটার মতো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর গম গম করে উঠল, অনন্যা কোথায়? ইরফান আইডেন্টিটি না জেনে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, অনু তো শাওয়ার নিচে, আপনি কে বলছেন? কণ্ঠের স্বর শুনে ওপাশে থাকা ইজান বুঝতে পারল মানুষটা ইরফান। তার ভেতরের রক্তের গতি যেন দ্বিগুণ হয়ে গেল। তার চওড়া বুকের ভেতর ঈর্ষা আর অপমানের এক তীব্র দাবানল জ্বলে উঠল। ইরফান স্বাচ্ছন্দ্যে অনন্যাকে অনু বলে ডাকছে, আর এত রাতে তার রুমে। এটা ইজানের হাতেরটা ফোনের উপর শক্ত হয়ে গেল। চোয়াল কড়বড় করে উঠল তার। তবে ইজান নিজের রাগকে কোনো মতে চেপে অন্তত পেশাদার ও কড়া গলায় বলল, আমি স্পেশাল ক্রাইম ইউনিট থেকে কমান্ডার বলছি। ইউনিভার্সিটির আগামীকালের সেমিনারে সিকিউরিটি প্রোটোকল রিলেটেড কিছু জরুরি কাজে কথা ছিল, ম্যামকে বলবেন। কথা শেষ করে ইজান অপর প্রান্ত থেকে এক ঝটকায় কলটা কেটে দিল। ওপাশে দাঁড়িয়ে থাকা ইজান তখন রাগে কাঁপছিল, আর রাহির কথা মনে ছিল না। মনে ছিল শুধু অনন্যার সে শান্ত ভেজা রূপ আর অন্য পুরুষের উপস্থিতি। সে দ্রুত সাইড টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে ওর অফিসিয়াল বাসভবন থেকে বেরিয়ে গেল। ইরফান ফোনের দিকে তাকিয়ে
কিছুটা অবাক হলে সে বুঝতে পারল না এত রাতে পুলিশ স্পেশাল অফিসার কেন অনন্যাকে পার্সোনালি কল করে। তবে আনুষ্ঠানিক ঝামেলার কথা ভেবে সে আর বেশি মাথা ঘামালো না। ফোনটা যথাযথ স্থানে রেখে সে আবার আইনের সাথে খেলায় মেতে উঠল। অনন্যা যখন শাওয়ার নিয়ে ঘরের ভিতরে পা রাখলো তখন দেখলো ইরফানের ফোনে কারোর সাথে জরুরি কথা বলছে। অনন্যাকে দেখা মাত্র ইরফান ফোনটা পকেটে পুরে একটু তাড়াহুড়ো করে বলল, অনু, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে রে, আমি এখন আসি। অনন্যা ওর দিকে তাকিয়ে মায়াবী একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা, সাবধানে যাস। ইরফান ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক 5 মিনিট পর অনন্যার ফোনে আবার কেঁপে উঠল। স্ক্রিনে সেই অপরিচিত নাম্বার। অনন্যা রিসিভ করতে ওপাশ থেকে কোনো হ্যালো বা ভূমিকা ছাড়াই ইজানের বড় শীতল স্বৈরাচারী কণ্ঠস্বর ভেসে এলো, আমি তোর বাড়ির পিছনে আছি, এখনই নিচে, নয়তো আমি ভেতরে আসছি। কথাটা বলে ইজান অনন্যাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে খট করে লাইন কেটে দেয়। অনন্যার বুকের ভেতরটা আতঙ্কে ধক করে ওঠে। এত রাতে নিচে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না, কিন্তু সে খুব ভালো করে জানে ইজান একজন একগুঁয়ে লোক। সে যা বলে তা করতে দ্বিধা করে না। যদি এই গভীর রাতে ইজান বাড়ির ভিতরে ঢুকে পড়ে, তার বাবা জানতে পারে যে ইজান দেশে ফিরছে, তবে তিনি অনন্যাকে আবার ইজানের সাথে সংসার করতে বাধ্য করবেন। কিন্তু ইজান বা সে, তারা কেউই এই সম্পর্কে চায় না। আর ইজান তো এসেই বলল ওর ডিভোর্স লাগবে। আর সবচেয়ে বড় ভয় হলো ইজান যদি আইনের কথা জেনে যায়, তবে ক্ষমতার জোর দিয়ে সে যদি আইনের কাজটি ছিনিয়ে নেবে। এই তীব্র আতঙ্কে অনন্যা আর দেরি করল না। যেহেতু সে বাড়ির পিছনে এক চিলতে ঘরে সবার থেকে আলাদা থাকে, তাই মূল ফটক না পেরিয়ে অনায়াসে ছোট গেট দিয়ে অনায়াসে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন হালকা কুয়াশা আর মেঘের ছায়া। গেট পেরিয়ে অন্ধকারে গলির মোড়ে তাকাতে অনন্যা দেখল ইজান তার কালো রঙের সরকারি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা হোয়াইট শার্ট, হাতা ফোল্ডার করা, চুলগুলো এলোমেলো। তার 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যার থেকে ক্ষণে ক্ষণে বিষাক্ত নিকোটিন ধোঁয়া রাতের অন্ধকার মিলিয়ে যাচ্ছে। অরণ্যাকে গলি দিয়ে আসতে দেখে ইজার হাতের সিগারেটটা মাটিতে ফেলে বুট দিয়ে পিষে ঠোঁটজোড়া মুছে সোজা হয়ে দাঁড়ালো। অরণ্যার পরনে তখন আনারকলি দেশ। সে তার ভেজা লম্বা চুলগুলো একটা গোলাপি টাওয়াল দিয়ে পিঠের উপর পেঁচিয়ে রেখেছে। সদ্য শাওয়ার নিয়ে আসে তার ফর্সা চোখে মুখে তখনও পানির কোনো চকচক করছে। ভেজা অনন্যার এই অবিশ্বাস্য স্নিগ্ধ মাদকতার রূপ দেখে ইজান এক মুহূর্তের জন্য নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে চাইল। হঠাৎ এই মেয়ের প্রতি নিজের অবাধ্য দুর্বলতা ইজানকে ভেতরে ভেতরে আরও হিংস্র করে তুলেছিল। অরণ্যা ইজানের থেকে 2 হাত দূরত্ব দাঁড়িয়ে অন্তত শান্ত গম্ভীর গলা বলল, কিছু বলবেন? এত রাতে এখানে কেন এসেছেন? অরণ্যার কণ্ঠস্বর ইজানের মোহগ্রস্ত ঘোরটা এক ঝটকায় কেটে গেল। নিজের ভেতরে দুর্বলতার লুকিয়ে সে চোখ দুটো ছোট করে অন্তত চড়া গলায় ধমক দিয়ে বলল, এত রাতে কেন শাওয়ার নিলি? তোর না ছোটবেলা থেকে রাতে সর্দি লেগে যায়? এখন এই ভেজা চুল কীভাবে শুকাবি? ইজানের মুখে নিজের পুরনো অভ্যাসের কথা শুনে একটু অবাক হলো অনন্যা। তীব্র বিরক্তি নিয়ে বলল, আমার সর্দি লাগবে কি লাগবে না তা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। কাজের কথা বলুন, কেন এসেছেন? ইজান নিজের পকেটে হাত গুজে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা হাসে বলল, তোকে দেখতে আসেনি, আমি শুধু বলতে এলাম আমি ডিভোর্স ফাইল প্রসেস করছি, তবে হয়তো কিছুটা লেট হবে। কারণ এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি ইজানের চোখের দিকে তাকিয়ে বলল, যত জলদি হয়ে যায় ততই ভালো। আপনার এই বিষাক্ত নামটা থেকে যত দ্রুত মুক্তি পাওয়া যায় আমার জন্য ততই মঙ্গল। অনন্যার মুখে চটজলদি মুক্তির কথা শুনে ইজানের চোয়াল আবার শক্ত হয়ে উঠল। কেন জানি অনন্যা এই অনীহা আর দূরে চলে যাওয়া তীব্র জেদ আর মোটেও ভালো লাগলো না। তার চওড়া বুকের ভেতর ঈষৎ আগুন আবার চড়া দিয়ে উঠল। সে আর 1 সেকেন্ড সেখানে দাঁড়ালো না। ধপাস করে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে জানলা দিয়ে মুখ বাড়িয়ে কর্কশ করে বলল, চুল ভালো করে শুকিয়ে ঘুমাস, নাহলে সর্দি লেগে মরবি। নিজেকে সামলাতে পারে না, আবার পেতনির মতো চুল রেখে দিয়েছে। বলে ইজান এক ঝটকায় গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিল। চাকার ঘর্ষণ আওয়াজ তুললে কালো গাড়িটা অন্ধকার গলির মোড়ে মিলিয়ে গেল। তবে এতটুকু পরে কিছুটা দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজটা প্রতিধ্বনিত হতে লাগলো। ইজান বোধহয় সাইরেন অন করছে। অনন্যা মাঝ রাস্তায় একদম টাকসি খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে।
তার কান দুটো তখন বিশ্বাস করতে পারছিল না ইজানের কথাগুলো। পেতনি! ইজান তাকে পেতনি বলে গেল। আর সবচেয়ে বড় কথা, সর্দি লাগা সেই পুরনো সমস্যার কথা নিষ্ঠুর মানুষ এমন নিখুঁত মনে রেখেছে। ভাবতে ভাবতে অনন্যা ঠোঁটের কোণে এক অদ্ভুত বিভ্রান্তিকর তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। তবে সে দ্রুত পেছনের গেট দিয়ে নিজের অন্ধকার ঘরে ফিরে এলো। বিছানায় পরম শান্তিতে ঘুমিয়ে থাকা 4 বছরের আয়নানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ইজানের দেওয়া সমস্ত বিভ্রান্তি মাথা থেকে ঝেড়ে ফেলে সে এক গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে অরণ্যা অন্য দিনের চেয়ে বেশি ক্লান্ত বোধ করছিল। রাতে ঘুমাতে দেরি হওয়ায় ভেজা চুলের কারণে সকাল থেকে তার শরীরটা বেশ ভারী লাগছিল। তবু জোর করে বিছানা ছেড়ে উঠে আয়নানকে খাইয়ে দিয়ে রেডি করলো। তারপর তাকে নিয়ে ডে কেয়ার দিয়ে এলো। আজ ইউনিভার্সিটিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না অনন্যা, শুধু ওই মানুষটার উপস্থিতির কারণে। কিন্তু প্রফেসরের দেওয়া দায়িত্ব আর সেমিস্টারের ফাইনালের প্রেশারের কারণে সে নিজের ইচ্ছেকে দমন করে শেষমেশ ক্যাম্পাসের দিকে রওনা দিল। আয়নানকে ডে কেয়ারে ছাড়ার সময় ছেলেটা আজ খুব কান্না করছিল, তাই ওকে শান্ত করতে গিয়ে অনন্যা বেশ কিছুটা দেরি হয়ে গেল। সেমিনার হলের ভেতরে যখন সে পৌঁছলো তখন চারপাশের সাজসজ্জায় আজ পুরোপুরি ব্যস্ত কালকের মতো অনুষ্ঠান। রাফি, নিহা ডিপার্টমেন্টে অন্য স্টুডেন্টরা হন্য হয়ে কাজ করছে, আর একপাশে রাহি আর সোয়াট টিম নিয়ে সিকিউরিটি ফাইনাল চেকিংয়ে তদারকি করছে। অনন্যাকে হলরুমে দেখতে দেখে রাফি প্রায় ছুটে এসে অনন্যার হাতটা আলতো করে ধরে তাগাদা দেওয়ার সুরে বলল, কিরে অনু, এত লেট কেন আজকে? তুই ছাড়া কি কাজ এগোয়? অরণ্যা হলের এক কোণে দাঁড়িয়ে থাকে ইজানের দিকে আর চোখে এক পলক তাকালো, তারপর রাফির দিকে ফিরে আস্তে করে বলল, আসলে আইনের নাচ খুব কান্না করছিল তাই আসতে লেট। রাফি মাথা নেড়ে অনন্যার হাত ধরে সিকিউরিটি গার্ডদের দিকে নিয়ে যাচ্ছিল, যাতে হলের ভিতরে গেট পাস আর প্রোটোকলের বাকি কথাগুলো অনন্যা ওদের বুঝিয়ে দিতে পারে। কিন্তু দূর থেকে রাফি অনন্যার হাত ধরার দৃশ্যটা দেখা মাত্র ইজানের ভেতরে রক্ত আবার টকবক করে ফুটে উঠল। নিজের চোখের সামনে অন্য একটা পুরুষ তার বৈধ স্ত্রীর হাত ধরে ঘুরছে, এই দৃশ্য সোয়াত কমান্ডার ইজানের অহংকার আর পুরুষের সত্ত্বে তীব্র আঘাত করল। তার উপর সে লক্ষ্য করল অনন্যা এক হাতে টিস্যু নিয়ে বারবার নাক মুছছে এবং গার্ডদের সাথে কথা বলতে বলতে পরপর কয়েকটা জোরালো হাসি দিল। অনন্যার লাল হয়ে যাওয়া নাক আর ভেজা চোখ দুটো দেখে ইজান আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে নিজের সমস্ত প্রোটোকল খুলে বড় বড় পা ফেলে হলের মাঝখান দিয়ে তীব্র গতিতে এগিয়ে গেল এবং সবার সামনে এক ঝটকা অনন্যার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। অনন্যাকে হলের একপাশে টেনে নিয়ে যেতে যেতে ইজান সবার সামনে কড়া ধমক সুরে বলল, কাল রাতে তোকে বলেছিলাম না যে সর্দি লেগে যাবে? নিজের জেদ দেখাতে গিয়ে রাতে চুল শুকাসনি কেন? এখন এই দশা। ইজানের এই আচমকা আক্রমণ আর ধমক শুনে অনন্যা একদম থতমত খেয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। পুরো সেমিনার হলের কাজ এক সেকেন্ডের জন্য থেমে গেল। রাফি, নিহা আর বাকি স্টুডেন্ট হা করে তাকিয়ে রইল। সবচেয়ে বেশি অবাক আর স্তম্ভিত হয়ে গেল রাহি। সে বড় বড় চোখে ইজানের এই অনাকাঙ্ক্ষিত পাগলামি দেখছিল। ইজান অনন্যাকে হলের পাশে একটা খালি চেয়ারে জোর করে বসিয়ে দিয়ে তারপর নিজের বুলেট প্রুফ ভেস্টের ভেতরে পকেট থেকে একটা অ্যান্টিহিস্টামিন ওষুধের পাতা বের করলো। পাশে থাকা টেবিল থেকে পানির বোতলটা তুলে ওষুধের সাথে অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে অন্তত খিটখিটে গলায় বলল, আমি জানতাম এমনই হবে। এখন সর্দি লেগেছে, একটু পর দেখবি গলা ব্যথা শুরু হয়ে যাবে। জলদি ওষুধ খেয়ে নে। অনন্যা ইজানের এত বড় দাপট আর তার সামনে এমন আধিক্যতা সহ্য করতে পারল না। সে পানির বোতল দিয়ে মুখ ফিরিয়ে নিল। আমি ওষুধ খাবো না, হাত ছাড়ুন আমার। ইজান এবার অনন্যার কাছে কিছুটা ঝুঁকে এসে চোখ দুটো রাগে লাল করে কামড়ানোর মতো গলায় বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে আমার সময় লাগে না। অনন্যা, নিজে খাবি নাকি আমি খাইয়ে দেবো? ইজান চোখের সামনে এই ভয়ত্বর ডাক জেদ আর অনন্যা বুঝলো এই লোক ইগো এখন চড়া। এখানে কোনো ঝামেলা বাড়ালে সে সত্যি সত্যি কোনো কেলেঙ্কারি করে বসবে। সে কথা না বাড়িয়ে ইজানের হাত থেকে ওষুধ আর পানির বোতলটা নিয়ে এক ঢুকে খেয়ে নিল। ঠিক তখনই রাহি দ্রুত পায়ে তাদের সামনে এসে দাঁড়ালো। তার ফর্সা মুখটা তখন বিস্ময় আর সন্দেহে থমথমে। সে ইজানের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় জিজ্ঞাসা করলো, ইজান, তুমি জানলে কি করে যে অনন্যার রাতে সর্দি লেগে যাবে? আর ও সর্দিতে ঠিক কোন ওষুধ খায় সেটা তুমি এত নিখুঁতভাবে জানলে কি করে?
রাহিরের ধারালো প্রশ্ন শুনে অনন্যার বুকের ভিতরটা আতঙ্কে ধক করে উঠল। কিন্তু ইজান বিন্দুমাত্র না কেঁপে অন্তত ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে রাহের দিকে তাকিয়ে ঠান্ডা গলা বলল, ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করছি। ওর কোন জিনিসে অ্যালার্জি আর ওর সর্দির সমস্যা তা আমি জানবো না তো কে জানবে? ইজানের মুখে এই উত্তরটা শুনে অনন্যা এক তীব্র বিষম খেল। তার ভিতরে আতঙ্ক এবার চরম সীমায় পৌঁছল। ইজান যেভাবে সবার সামনে তার উপর অধিকার খাটাচ্ছে আর তাদের ছোটবেলার চেনাশোনার গল্প শোনাচ্ছে, তাতে অনন্যা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভীষণ ভয় পেয়ে গেল ইজান যাতে রাগের মাথায় বা পজিটিভনেসের চোটে তাদের জোরপূর্বক বিয়ের কথা ফাঁস করে দেয়। যদি সে বলে দেয় অনন্যা আর অন্য কেউ না, অনন্যা তার স্ত্রী। অনন্যা নিজের কাঁপতে থাকা হাত দুটো আনারকলি ড্রেসের ঘোরের আড়ালে লুকিয়ে ইজানের চোখের দিকে তাকালো। সেখানে এক ভয়ঙ্কর অধিকার আর জেদের আগুন দাউ দাউ করছিল। ইজান অনন্যার দিকে আরও একটা ফ্রেশ টিস্যু বাড়িয়ে দিতে দিতে রাহের দিকে তাকালো। তার চোখে সে আদিম একগুঁয়ে আর পজিটিভনেস তখন তুঙ্গে। সে রাগে ও জেদের বসে রাহির সামনে অনন্যাকে নিজের সম্পত্তি দাবি করার জন্য মুখ খুলল। অ্যাকচুয়ালি শি ইজ মাই ওয়া। উনি আমার ছোট ফুফুর ফিয়েন্সি ছিলেন। ইজান ওয়াইফ শব্দটা শেষ করার আগে অনন্যা চেয়ার থেকে এক ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে প্রলয়ঙ্করী গলায় চিৎকার করে উঠল। তার ফর্সা মুখ তখন আতঙ্কে আর রাগে ফ্যাকাশ হয়ে গেছে। বলে অনন্যা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রাফির হাত ধরে প্রায় টেনে হলের অন্য প্রান্তে নিয়ে যেতে যেতে বলে, রাফি চল, গার্ডদের প্রোটোকল ফাইলটা ক্রস চেক করতে হবে। রাহি ইজানের দিকে এক চরম আকাশ ও পড়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তার ফর্সা কপাল জুড়ে এক ডজন সন্দেহ রেখা। ইজানের অতীত জীবনে এই অধ্যায়টি সম্পূর্ণ সে অন্ধকারে ছিল। সে জানতই না যে বাংলাদেশে ইজানের অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছিল কিংবা সে কারো ফিয়ন্সি ছিল। ইজান চোয়াল শক্ত করে অনন্যা যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে যেই না নিজের টিমের দিকে চলে যেতে নিল, অমনি রাহি এক ঝটকায় ইজানের শক্ত হাতটা চেপে ধরে সে ক্ষুব্ধ ও আহত গলায় জিজ্ঞেস করলো, তুমি আগে অন্য কারোর সাথে এনগেজ ছিলে ইজান? একটা বারও এই কথাটা আমাকে বলনি কেন? ইজান রাহির হাতের বাঁধনটা অন্তত ঠান্ডা অথচ নির্মমে এক ঝটকায় আলগা করে দিল। তার চোখে কোনো নরম ভাব ছিল না। সে তার চিরচরিত রাশভারী অহংকারী গলা বলল, আমার অতীতের প্রতিটি গল্প তোমাকে ধরে ধরে বলতে হবে নাকি রাহি? নিজের লিমিটের মধ্যে থাকো। বলে ইজান রাহিকে ওভাবে স্তব্ধ অবস্থায় দাঁড় করিয়ে রেখে ভারী বুটের আওয়াজ তুলে করিডর দিয়ে হনহন করে বেরিয়ে গেল। হলের ভিতরে তখন বাকি স্টুডেন্টরা যার যার কাজে ব্যস্ত। সোয়াট টিমের বাকি মেম্বাররা হলের চারপাশে মেন্টাল ডিটেক্টর সিসি ক্যামেরাগুলো পজিশন অনুযায়ী গুছিয়ে নিচ্ছিল। অরুণা আর নেহা হন্তদন্ত হয়ে হলের ডাইনিং এরিয়া আর ক্যাটারিং সার্ভিসের সমস্ত লাঞ্চ আর স্ন্যাক্সের মেনু তদারকি করে রুমে ফিরে এলো। ওদিকে রাফি আর বাকি ছেলেরা মিলে আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসরের বক্তব্য দেওয়ার স্ক্রিপ্টগুলো টেবিল জুড়ে সাজাচ্ছিল। সেমিনার হলে এক কোণে ডেস্কে বসে ইজান তার ল্যাপটপে পুরো ক্যাম্পাসে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম লাইভ ফিড নিখুঁতভাবে দেখছিল। তার চোখে তখন এক কড়া প্রফেশনাল অফিসারের চাউনি। অন্যা সারাদিনের ধকল, সর্দির ওষুধের ঝিমুনি আর ক্যাটারিংয়ের তদারকি এতটাই ক্লান্ত ছিল যে নিজের অজান্তে সে খেয়াল করেনি যে ইজানের পাশে থাকা খালি জায়গাটা ধপ করে সে বসে পড়ল। তবে সে ইজানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসছিল। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে সে চোখ বুজে এক ঢোক পানি খেল। অরণ্যা এসে বসামাত্র তার আনারকলি ড্রেস আর চুল থেকে ভেসে আসা এক অসম্ভব মিষ্টি চেনা ঘ্রাণ বাতাসের ঢেউয়ের ভর করে সরাসরি গিয়ে ধাক্কা খেল ইজানের নাকে। ওই একটা সুবাস মুহূর্তের মধ্যে সোয়াত কমান্ডার ইজানের ভেতরে সমস্ত কঠোরতা আর ল্যাপটপের স্ক্রিনকে এক নিমেষে ফিকে গেল 5 বছরের আগের সেই সুবাস। ইজান এক ঝটকায় নিজের মুখ তুলে অনন্যার দিকে তাকালো। অনন্যা তখনও ক্লান্তিতে চোখ বুজে আছে। ইজান আর নিজের ডেস্কে বসে থাকতে পারল না। সে চেয়ার ছেড়ে উঠে অন্তত ধীর অথচ শিকারি পায়ে অনন্যার ঠিক পাশে এসে বসল। অনন্যার কানের খুব কাছে নিজের মুখটা এনে উজান ফিসফিসে বলল, এখনও একই পারফিউম ইউজ করিস? এই 5 বছর তোর একটা অভ্যাসও বদলায় না। অরুণা চমকে চোখ মেলেতেই ইজান তার ঠোঁটের কোণে এক অদ্ভুত নরম অথচ বাঁকা হাসি ফুটল। তোকে কাল আমি একটা
নতুন পারফিউম এনে দেবো রাশিয়ান, এটার ঘ্রাণের চেয়ে অনেক ভালো। অনন্যা ইজানের দিকে এক পলক তাকালো না। তার চোখ মুখে তীব্র বিরক্তি আর অবজ্ঞা ফুটিয়ে তুলে বরফ শীতল করে বলল, আপনার এই রাশিয়ান পারফিউম নিজের কাছে রাখুন, আমার লাগবে না। সস্তা মানসিকতার মানুষ আর তাদের দেওয়া কোনো কিছুই আমার একদম পছন্দ না। কথাটা বলে অনন্যা ইজানের পাশ থেকে উঠে দাঁড়াতে গেল, কিন্তু অনন্যা তার আর নিজের শরীরটা সোজা করার আগে ইজানের লোহার মতো শক্ত হাতটা এক ঝটকায় অনন্যার ফর্সা কবজি চেপে ধরল। অন্তত রুক্ষ ও আদিম এক টানে সে অনন্যাকে আবার চেয়ারের উপর আছড়ে বসিয়ে দিল। অনন্যার এই আচমকা হামলায় পুরোপুরি থতমত হয়ে গেল হলের বাকিরাও। তখন স্ক্রিপ আর সিসিটিভি তার গোছানো ব্যস্ত থাকায় কেউ এই কোণটার দিকে খেয়াল করেনি। অনন্যা রাগে, অপমানে আর ক্ষোভে অন্ধ হয়ে ইজানের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে দাঁতে দাঁত চেপে হেসে বলল, কি করছেন কি সালার। অরণ্যার মুখে থেকে এই একটিমাত্র পুরনো ডাক শোনামাত্র ইজানের পুরো শরীর যেন এক মুহূর্তে স্বর্গীয় শান্তিতে জুড়িয়ে গেল। এই নামে ডাকা গত 5 বছরে সে শুনেনি। যেন এই নামটা শুধু অনন্যার একার অধিকার ছিল। ইজান অনন্যার কবজির উপর নিজের হাতের মুঠোটা আরও কিছুটা শক্ত করে তার চোখের একদম গভীরে তাকে ফিসফিসিয়ে এক অদ্ভুত রাগ ও পজিটিভনেস করল। ইস, কতদিন পর তুই আমাকে এই নামে ডাকলে অনন্যা। অনন্যা ইজানের চোখের সে অবাধ্য গভীরতা, তীব্র অধিকারের চাহনি থেকে নিজের নিঃশ্বাস নিতে ভুলে গেল। যেন এই অন্ধকারের কোণটায় 5 বছরের দীর্ঘ দূরত্ব এক নিমেষে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। কিন্তু ইজান তখনও অনন্যার ফর্সা কবজিটা আর লোহার মতো শক্ত মুঠোর ভিতরে আটকে রেখেছে। অনন্যার চোখে তখন রাগে আগুন। ইজান তার ঠোঁটের কোণে এক কুৎসিত ও মনকাড়া হাসি ফুটিয়ে অনন্যার একদম কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কিন্তু এবার শুধু সালার কেন? তোর পুরনো ডাকটা সালার চাচু বললি নাকি যে? নাকি এতদিনে তুই এক্সপেক্ট করে নিয়েছিস যে তুই অন্য কেউ নোস? তুই আসলে মিসেস সালার মুনতাহির। ইজানের থেকে বিবাহিত নাম মিসেস সালার মুনতাহির শুনে অনন্যার পুরো শরীর অপমানে কাঁপতে লাগলো। সে নিজের হাতটা হ্যাঁচকা টানে ছাড়ানোর চেষ্টা করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন আমার হাত, আপনি এত বেহায়া কেন? ইজান অনন্যার কবজির উপর নিজের চাপ আরও বাড়িয়ে দিয়ে অন্তত ঠান্ডা অথচ ভয়ঙ্কর গেল, চুপ করে সোজা হয়ে বস, নয়তো আমি পুরো হলের সামনে বউ বলে চিৎকার করব। অনন্যা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে থেমে গেল। সে খুব ভালো করে জানে এই জেদি সৈয়দ অফিসারের পক্ষে এই পাগলামি করা অসম্ভব কিছু না। সে নিজের রাগ চেপে ধরে সোজা হয়ে বসল। অনন্যাকে শান্ত হতে দেখে ইজান চেয়ারটা টেনে তার আরেকটু ঘেঁষে বসল। কিছুক্ষণ সে পলকহীন চোখে অনন্যার ফর্সা রাগী মুখটার দিকে তাকিয়ে রইল। ইজানের চোখে সেই আদিম চাহনি থেকে অনন্যার বুকের ভেতর তোলপাড় হতে লাগলো। ইজান মনে মনে ভাবছিল, এই দীর্ঘ 5টা বছরে মেয়েটার কতটা বদলে গেছে। শরীর দেখলে চোখের চাহনিতে এখন এক প্রাপ্তবয়স্ক নারীর পূর্ণতা পেয়েছে, কিন্তু স্বভাব আগের মতো জেদি ও স্টাবর্ন রয়ে গেছে। কিছু সময় পর ইজান অনন্যার গায়ের হালকা নীল রঙের জামাটার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, আচ্ছা, তুই কী সব মরা মরা কালার ড্রেস পরছিস বলতো? কাল পরলি সাদা, আজ পরছিস হালকে নীলচে, তোকে না লাল রঙে বেশ মানায়। ওই যে 5 বছর আগে আমাদের বিয়ের রাতে যে পরেছিলি। বিয়ের রাতে সেই ভয়ঙ্কর ট্রমাটিক স্মৃতি ইজানের মুখে শোনা মাত্র অর্ণা তীব্র ঘৃণা নিয়ে ইজানের চোখের দিকে তাকালো। সে একদম বিষাক্ত বলে উঠল, নয়না ফুপু আপনাকে রিজেক্ট করে একদম ঠিক কাজ করছিল। আপনার মতো একটা অহংকারী পশুর সাথে কোনো সুস্থ মেয়ে বাঁচতে পারে না। অন্যায় ধারালো তীরে ইজান বিন্দুমাত্র রাগল না। সে এক চিলতে বাঁকা হাসি বলল, ও রিজেক্ট করেছিল বলে তো তুই পেয়েছিস। ওয়েট, ইটস মিন ইটস মিন তুই অসুস্থ মানে? এই যে বললি। আচ্ছা বাদ দে, এত সুন্দর কবে হলি? অর্ণা ইজানের এই কথার পিঠে আর বড় কোনো আঘাত করার মতো যেই না মুখ খুলতে যাবে, ঠিক তখনই দূর থেকে রাহি জুতো খটখট করে তাদের দিকে এগিয়ে এলো। রাহি এসে কোনো ভনিতা না করে সরাসরি ইজানের পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। অর্ণা এক মুহূর্ত সময় নষ্ট না করে এক ঝটকায়
ইজানের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসল। রাহি অনন্যার দিকে কড়া সন্দেহ করা চোখে তাকিয়ে এক কৃত্রিম হাসি মুচকি হাসি দিয়ে বলল, অনন্যা, তোমরা যে ছোটবেলা থেকে এই গভীরভাবে পরিচিত তা কিন্তু আমার মোটেও জানা ছিল না। ইজান তো আমাকে এই 5 বছরে একটা বার তোমাদের কথা বলেনি। অনন্যা রাহির সেই বিষাক্ত হাসির জবাবে নিজের মুখে অন্তত মার্জিত ও শান্ত একটা হাসি ফুটে বলল, পুরনো ডাস্টবিনে নতুন জায়গা নিয়েছে, আগের গল্প এমনিতে শেয়ার করে না। আচ্ছা, আমার কাজ আছে, আমি আসছি। কথাটা শেষ করে অনন্যা চেয়ার ছেড়ে উঠে নিজের ওড়নার সামনে হনন করে হলের মাঝখানের দিকে চলে গেল। অনন্যা ডাস্টবিন বলে তাকে অপমান করে চলে গেল, এই সত্যটা ইজানের ইগোতে গিয়ে বড় ধাক্কা খেল। অনন্যা হল রুমের মাঝখানে চলে যেতে ইজান রাহির কোনো কথা না শুনে এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে অনন্যার পেছন পেছন চলে গেল। রাহি মাঝপথে একা বসে ইজানের অভদ্রতাকে তীব্র বিস্ময় আর রাগে স্তম্ভিত হয়ে গেল। ওদিকে সেমিনার হলে এক প্রান্তে উঁচু সিলিংয়ের কাছাকাছি দুটো সিসিটিভি ক্যামেরা লাগানো চেষ্টা করছিল ডিপার্টমেন্টের জুনিয়র সেলরা, কিন্তু মইয়ের উপর দাঁড়িয়ে থাকা কিছুতেই ক্যামেরা দুটোর সঠিক অ্যাঙ্গেল ফিক্সড করতে পারছিল না। অন্য সেই স্পটের নিচে দাঁড়িয়ে ফাইল হাতে ছেলেদের ডিরেকশন দিচ্ছিল। ঠিক তখনই ইজান সেখানে এসে দাঁড়ায়। সে ছেলেদেরকে সরিয়ে নিজে মই বেয়ে উপরে উঠল। সোয়েত স্পেশাল ট্রেনিংপ্রাপ্ত ইজানের কাছে এই কাজটা সহজ হলো। উঁচুতে ঝুলে স্পেশাল কেবল কানেক্ট করতে গিয়ে বেশ কিছু সময় সে লেগে গেল। দুপুরের কড়া গরম আর হলের ভেতরে ভ্যাপসা আবহে ইজানের চওড়া কপাল আর ফর্সা মুখ বেয়ে টপ টপ করে ঘামতে লাগলো। ক্যামেরা দুটো পারফেক্টলি সেট করে ইজান যখন মই বেয়ে নিচে নেমে এলো, তখন তার কপালে আর চুলে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অনন্যা ফাইলটা বুকে চেপে ধরে ঠিক 2 হাত দূরে দাঁড়িয়ে ছেলেটাদের সাথে কথা বলছে। ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, যা পুরো হলের বাতাসকে 1 সেকেন্ডের জন্য থমকে দিল। ইজান নিচে নেমে কোনো কিছু না ভেবে বা পারমিশন না নিয়ে সরাসরি এবার সামনে গিয়ে এক ঝটকা অনন্যার কাঁধে থাকা হালকা নীল রঙের ওড়নাটা কোণ নিজের হাতে মুঠোয় নিয়ে অনন্যা কিছু বুঝে ওঠার আগে ইজান অন্তত স্বাভাবিক ও কড়া অধিকারে অনন্যার সেই ওড়নার কোণ দিয়ে নিজের কপালে আর মুখের ঘামগুলো মুছে দিতে লাগলো। ইজানের এই চরম দুঃসাহসিক পাগলামি দেখে পাশে দাঁড়িয়ে থেকে রাফি আর বাকি স্টুডেন্টরা হা হয়ে টাসকি খেয়ে গেল। সবার চোখ ছানাবড়া। অনন্যা নিজেও জায়গায় একদম পাথর হয়ে জমে গেল। তার হাত থেকে ফাইলটা পড়ে যাওয়ার উপক্রম। সবার সামনে ইজান তার ওড়না দিয়ে মুখ মুছছে। হলের ওপাশ থেকে রাহি এই দৃশ্য দেখা মাত্র তার হাতের ফাইলটা দুমড়ে মুচড়ে গেল। রাহির পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। সে খুব ভালো করে জানে ইজান একজন চরম হাইজেনিক ফ্রিক মানুষ। সে রাশিয়ায় থাকার সময় ওয়েট ন্যাপকিন আর টিস্যু ছাড়া কোনো কিছুই ব্যবহার করতো না। অন্তত বিলাসী আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই সোফায়েত কমান্ডার ইজান আজ একটা সাধারণ মেয়ের গায়ের ওড়না দিয়ে সবার সামনে মুখ মুছছে। ইজান ঘাম ভেজা শেষ করে ওড়না ছেড়ে দিল। অনন্যার চোখে সেই স্পর্ধ ভয়াত চাহনির দিকে তাকিয়ে সে ঠোঁটের কোণে এক পজিটিভ ডার্ক হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, তোর ওড়নার ঘ্রাণটা আজ বদলায়নি অনন্যা। বলে সে তার সোয়াত টিমকে অর্ডার দেওয়ার জন্য ভারী বুটের শব্দ তুলে করিডোরের দিকে চলে গেল। আর অনন্যা নিজের ওড়নার সেই ভেজা কোণাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে দিল। পুরো হলের হাজারটা সন্দেহ পড়া চোখের মাঝখানে দাঁড়িয়ে তীব্র আতঙ্কে কাঁপতে লাগলো। ইজানের এই অবাধ্য অধিকার বোধহয় এবার সত্যিই কোনো বড় কোনো ডেকে আনতে চলেছে। ইজান একটা ডেভিল হাসি দিয়ে চওড়া পিঠ ঘুরিয়ে 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না। নিজের সোয়াত টিমের দিকে লম্বা পায়ে হেঁটে গেল। আর অনন্যা ঠিক নিজের জায়গায় হা করে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কী করবে বা কী বলা উচিত তার কিছু বুঝে উঠতে পারছিল না। ইজানের এমন অভদ্র আর খামখেয়ালি আচরণ সবার সামনে কেন করছে? সে কি সত্যি কোনো কেলেঙ্কারি ঘটাতে চায়? হঠাৎ করে নেহা খুব দ্রুত পায়ে অনন্যার পাশে এসে ওকে একটা হালকা ধাক্কা দিল। অনন্যা স্তম্ভিত মুখের দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করে বেশ রসিক, কিরে অনু, কমান্ডার সাহেবের সাথে তোর ওড়নার এই মাখামাখি কিসের ইঙ্গিত? নেহার ধাক্কা অনন্যা ঘোরে এক ঝটকায় কেটে গেল। সে এক মুহূর্তে সময় নষ্ট না করে
নিজের হালকা নীল ওড়নাটা দ্রুত টেনে টেনে ঠিক করতে করতে সামনের দিকে পা বাড়ালো। কিন্তু সে লক্ষ্য করলো হলের ওপাশ থেকে রাহি এক দৃষ্টিতে বিষাক্ত চোখে তার দিকে তাকিয়েছে। অনন্যা করিডোর দিয়ে কিছুটা যেতে পিছন থেকে রাহি তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, অনন্যা একটু শুনবে? অনন্যা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লো আর তার দীর্ঘ শ্বাস ফেলে সোজা হয়ে ঘুরে দাঁড়ালো। রাহি ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন একাধারে ঈর্ষা আর এক অদ্ভুত নিরাপত্তাহীনতা। সে অনন্যার খুব কাছে এসে বলল, তোমার সাথে আমার ইজানকে নিয়ে কিছু জরুরি কথা আছে। অনন্যা নিজের মুখটা একদম ভাবলেন রেখে অন্তত ঠান্ডা গলায় বলল, দুঃখিত ম্যাম, আমি ওনার সম্পর্কে বিশেষ কিছু জানি না। রাহি এক চিলতে বাঁকা হেসে বলল, জানো না মানে? তোমরা তো পূর্বে পরিচিত, তাই না? অনন্যা রাহির চোখের দিকে সরাসরি থাকলো। হ্যাঁ, ফ্যামিলিগত পরিচিত। ওনার বাবা আমার ফ্যামিলির অনেক ক্লোজ ছিল, ব্যাস এইটুকু। রাহি এবার ইজানের উপর নিজের পরম অধিকার জাহির করার জন্য অনন্যা একটা হাত ধরে প্রায় আকুতি স্বরে বলে উঠল, আচ্ছা অনন্যা, ইজানকে নিয়ে আমাকে কিছু বলো না। আমি আসলে ওর মনের মতো হতে চাই না। মানে এমনিতে ওর মনে শুধু আমি আছি, অন্য কারো জায়গা নেই ওখানে। তাও আরও একটু জানতে ইচ্ছে হচ্ছে। রাহিরের সস্তা অহংকার আর ইনসিকিউর কথাগুলো শুনে অনন্যার খুব বিরক্তি লাগলো। সে নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে বলল, আমি এর চেয়ে বেশি কিছু জানি না ম্যাম। ওনার সাথে আমার তেমন কথা হতো না। আচ্ছা, সে আগে কেমন ছিল? আমার মতো উনি মানুষ হিসেবে অন্তত বিরক্তিকর আর অহংকারী। অন্যমুখে ইজানের কে এমন শুনে রাহি কিছুটা ক্ষুব্ধ হয়ে গেল। কে বলল বিরক্তিকর? সে তো একজন অন্তত সুপুরুষের ড্যাশিং অফিসার। অন্য ঠোঁটের কোণে এক তাচ্ছিল্য হাসি ফুটে উঠল, হবে হয়তো, আমার জানা নেই, আসি। কথাটা বলে অনন্যা হনহন করে সেখান থেকে চলে গেল। কিন্তু যাওয়ার সময় রাহি বলা সেই একটা কথা তার কানে অনবরত তীরের মতো বাজল। ওর মনে শুধু আমি আছি। অন্য মনে মনে এক বিষাক্ত হাসল। সে যে পুরুষকে সে নিজেও চায় না, সেই পুরুষের মনে কে আছে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। এর মাঝে অনেকটা সময় পার হয়ে গেল এবং অন্য অন্য দিনের মতো অনন্যা ক্যাম্পাস ছাড়ার সময় হয়ে গেল। কিন্তু ঠিক যাওয়ার মুহূর্তে নিজের হ্যান্ডব্যাগ হাতড়ে গিয়ে অন্যর বুকটা ধক করে উঠল। তার ফোনটা কোথাও নেই। কাজের ব্যস্ততায় সে ফোনটা ঠিক কোথায় রেখেছে একদম মনে করতে পারছে না। সে হন্যে হয়ে দেখে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ফোনটার হদিশ মিলল না। অর্ণা কিছুটা আতঙ্কিত হয়ে পড়লে এমনিতে সে টিউশনের টাকা দিয়ে নিজে আইনের খরচা অন্তত হিমশিম খেয়েছে, তার উপর ফোনটা ছিল ভাঙা স্ক্রিনে। এই পরিস্থিতিতে ফোনটা যদি সত্যি হারিয়ে যায় তবে নতুন একটা ফোন কেনার সামর্থ্য এই মুহূর্তে তার একদম নেই। সেমিনার হলে এক কোণে রাফি বসেছিল। অন্য ওর কাছে গিয়ে, রাফি, তোর ফোনটা একটা দিবি? আমার ফোনে একটা রিং করতাম। রাফি নিজের পকেট থেকে ফোন বের করে স্ক্রিন দেখে বলল, অনু, আমার ফোনে তো চার্জ শেষ, একেবারে বন্ধ হয়ে গেছে। অর্ণা তখন পাশে থাকা নেহার দিকে তাকালো। নেহা মুখ কাচুমাচু করলো, আমার ফোনে তো আবার রিচার্জ করা নেই রে অনু, ব্যালেন্স একদম জিরো। অর্ণা কপালে তখন বিন্দু বিন্দু দুশ্চিন্তার ঘাম জমতে শুরু গেলেন। সে বাধ্য হয়ে পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র স্টুডেন্টের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার ফোন থেকে আমার নাম্বারে একটা কল করা যাবে? আমার ফোনটা নেই। আচমকা এক গমগমে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর অর্ণার ঠিক পাশে থেকে ভেসে এলো। অর্ণা চমকে উঠে তাকিয়ে দেখল ইজান তার নিজের কালো আইফোনটা অনন্যার দিকে বাড়িয়েছে। অর্ণা এক মুহূর্তে ইজানের সাথে কোনো কথায় ঝামেলা চড়াতে না। সে ফোনটা হারিয়ে যাওয়ার আতঙ্কে সে কোনো নিজের ইগো না দেখে ইজানের হাত থেকে ফোনটা লুফে নিল। সে দ্রুত ইজানের ফোনে ডায়াল প্যাডে বের করে নিজের নাম্বারটা টাইপ করলো। নাম্বারটা টাইপ করে যেই না কল বাটনে চাপ দিল, অমনি ইজানের ফোনের স্ক্রিনে জুড়ে বড় বড় ইংরেজি অক্ষরে একটি কন্ট্যাক্ট নাম ভেসে এসলো, শ্রাবণ ওয়াইফি। স্ক্রিনের দিকে তাকিয়ে অনন্যার চোখের মনে দুটো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পুরো শরীর যেন এক অদৃশ্য বিদ্যুতের শোকে জমে পাথর হয়ে গেল। অনন্যার মনে পড়ে গেল কবুল বলার মুহূর্তটা। যাকে চাচি বলে ডেকে এসেছে তাকে হঠাৎ স্বামী বলে গ্রহণ করা কি এত সহজ ছিল তার জন্য? তাও সেই লোকটা যে কিনা বাকি মানুষদের মতো তাকে অপরাধী ভাবে, অসভ্য, বেয়াদব বলে। এমনকি সোজা মুখে কোনোদিনও কথা বলেনি সেই লোকটা। অন্য অতীত থেকে ফিরে বিস্ময়ে থমকে জমে যায়। আর এক বুক কৌতূহল আর এক বুক তোলপাড় করা অনুভূতি নিয়ে এক ঝটকায় নিজের মুখ তুলে ইজানের দিকে তাকালো। কিন্তু ইজান তখনও নিজের
এক হাতে একটা সিকিউরিটি ফাইল ধরে অন্তত স্বাভাবিক ভঙ্গিতে পাতা উল্টাচ্ছিল, যেন সে এইমাত্র অনন্যার পৃথিবীর সবচেয়ে বড় কোনো গোপন সত্য তার হাতের মুঠোয় এনে দিয়ে নিজের সম্পূর্ণ নির্বিকার। কল বাটনে চাপ দিয়ে সেমিনার হলে এক কোণে একটা মৃদু কম্পন আর পরিচিত রিংটোন বেজে উঠল। অর্ণা দ্রুত শব্দে উৎস লক্ষ্য করলো এবং তাকালো, দেখলো তার নিজের ফোনটা একটা চেয়ারের নিচে কাদার ছাদ লেগে উবুড় হয়ে পড়েছে। সে দ্রুত গিয়ে ফোনটা হাতে তুলে নিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতে অনন্যার বুকটা ভেঙে একাকার হয়ে গেল। এমনিতে ওটার স্ক্রিন ফাটা ছিল, এখন নিচে পড়ে যাওয়ার কারণে কাচের কিছু অংশ বিশ্রীভাবে ফেটে চৌচির হয়ে গেছে। অর্ণার চোখ জোড়া মুহূর্তের মধ্যে ছলছল করে উঠল। সে নিজের জন্য কাঁদছে না, তার মনে পড়ল 4 বছর আইমানের কথা। ছোট্ট ছেলেটা সারাদিন পর মায়ের সঙ্গে এই ভাঙা ফোনটা একটু কার্টুন দেখার বায়না করে। ভাগ্যিস ডিসপ্লে ফেটে গেলেও ফোনটা কোনো মতো সচল আছে। অর্ণা আলতো করে চোখের কোণে জলটুকু মুছে ইজানের দিকে এগিয়ে গেল। তার দামি আইফোনটা সামনের দিকে বাড়িয়ে দিল। ইজান ফোনটা অনন্যার হাত থেকে নিতে অন্তত শান্ত গলায় বলল, পেয়েছিস? অর্ণা নিজের ভেজা গলা চেপে স্রেফ ছোট বলল, হুম। ইজান নিজের ফোনের দিকে তাকিয়ে এবার কন্ট্যাক্ট লিস্ট স্ক্রিনটা দেখলো। তারপর এক পলক তাকালো অর্ণার চেহারার দিকে। সে স্পষ্ট দেখতে পেল অর্ণার চোখের ঘন পাপড়িগুলো নোনা জলে ভেজা। অর্ণা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের ভাঙা ফোনটা ব্যাগে পুরে পুরো ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। ইজান ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অনন্যার ওই ছলছল চোখ আর ভাঙা ফোনের প্রতি সেই তীব্র অসহায়ত্ব শোভাত কমান্ডের বুকের ভিতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, শহরের এত বড় ধনীর মেয়ে হয়ে অনন্যা আজ একটা ভাঙা ফোন ব্যবহার করছে। ওর বাবাকে ওকে একটা নতুন ফোন কিনে দেয়নি। ইজান খুব ভালো করে জানে ফারহান আইমান নিজের মেয়েকে বিন্দুমাত্র পছন্দ করে না। প্রথমত অনন্যা মেয়ে সন্তান, তার উপর তাদের মেজ ছেলে অনন্যাকে নদী থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছে। ছোটবেলা থেকে বাবার সেই নির্মম অবহেলা যে অনন্যা আজ 5 বছরেও আরও কতটা একাকী ও নিঃস্ব করে দিছে তা ইজান নিজেও জানে না। অন্যদিকে অনন্যা ক্যাম্পাস থেকে সোজা ডে কেয়ারে গিয়ে আইনানকে নিয়ে নিজের সেই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে ফিরে এলো। দুপুরে খাবার খেয়ে সে যখন আইনানকে বিছানায় নিয়ে ঘুম পাড়াতে যাবে, তখন আইনান স্বভাবসুলভ অবুঝের মতো বায়না দিল, আম্মু আমি কার্টুন দেখবো, একটু দেখবো প্লিজ আম্মু, নালে ঘুমাবো না। অর্ণা ব্যাগ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ফোনটা বের করে আইনানের সামনে ধরলো। অন্তত নরম ও সতর্ক, বাবা দেখো ফোনটা কাজটা আজ একটু বেশি ভেঙেছে, তুমি একদম হাত ছোঁয়াবে না, দূর থেকে দেখবে ঠিক আছে, নয়তো হাত কেটে যাবে। আইনের মায়ের কথা শুনে লক্ষ্মী ছেলের মতো নিজের ছোট ছোট হাত দুটো পেছনে করল, আচ্ছা আমি দূরেই দেখবো। বলার পর আইনান বিছানায় উবুড় হয়ে বেশ কিছুক্ষণ কার্টুন দেখলো। অনন্যা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা এবার ঘুমাবে না? আইনান ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, একদম ঘুম পাচ্ছে না আম্মু। অনন্যা ছেলের গেলে একটা চুমু খেয়ে মুচকি এসে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাতে হবে না, চলো আমরা পেছনের বাগানে গিয়ে লুকোচুরি খেলি। বলে অনন্যা আইনানকে বিকেলে হালকা রোদে ওদের বাগানটা হাসি হয়ে খেলছিল। আইনান খিলখিল করে হাসির শব্দে পুরো বাগান মুখরিত হলো। ঠিক তখনই অনন্যার মা আয়েশা রহমান মেইন বিল্ডিংয়ের পেছনের দরজা দিয়ে বাগানে এসে দাঁড়ালেন। অনন্যাকে ছেলের সাথে খেলতে দেখে তিনি ধীর গলায় এগিয়ে এসে অন্তত শুকনো গলায় বললেন, কেমন আছো অনু? মায়ের কণ্ঠস্বর শুনে অনন্যার মুখের হাসি এক নিমেষে মিলিয়ে গেল। সে আইনানকে নিজের আড়ালে টেনে নিয়ে অন্তত ঠান্ডা ও ভাবলেশীন গলায় উত্তর দিল, আলহামদুলিল্লাহ। মা মেয়ের এই দীর্ঘ অস্বস্তিকর নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর আয়েশা বেগম কিছুটা ক্ষুব্ধ ও অভিমানী গলায় বলল, একটা বারও জানতে চাইবে না যে আমি কেমন আছি? নিজের মায়ের প্রতি কি তোর এতটুকু টান নেই? অন্না আকাশের দিকে তাকিয়ে 1 সেকেন্ডের জন্য চোখ বুজল, তারপর মায়ের দিকে তাকিয়ে সেফ দুটো শব্দে বলল, না দরকার নেই। আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি খুব ভালো করে জানেন অনন্যা ছোটবেলা থেকে ঠিক এমনই একগুঁয়ে আর সোজাসাপটা। তিনি অনন্যার আর এক ধাপ কাছে এসে শাসনশীল বললেন, তোমার এই ইগো আর একগুঁয়ে বিহেভিয়ার এবার একটু বদলাও অনু। আর তুমি একবারও মেন বিল্ডিংয়ের ভেতরে মানে আমাদের সাথে মূল বাসায় কেন যাও না? অর্ণা মায়ের এই কপট মায়ের কোনো উত্তর দিল না। সে পাথরের মতো রইল। যে বাবা মা তাকে 5 বছর ধরে একটা পরিত্যক্ত পশুর মতো ঘরের এক কোণে ফেলে রেখেছে, আজ তাদের এই লোক দেখানো অধিকার
অনন্যাকে বুকের বিষের মতো বিঁধল। সে মুখ ফিরিয়ে আইনের হাতটা শক্ত করে ধরল, যেন ওই পুরো পরিবারের মিথ্যে মায়া থেকে সে তার সন্তানকে চিরকাল আগলে রাখবে। আয়েশা বেগম এবার অনন্যার দিকে তাকিয়ে কিছুটা কুঁচকে বলল, প্রতিদিন ইউনিভার্সিটি যাও, এই ছেলেটাকে আমাদের কাছে মেন বাসায় রেখে যেতে পারতো। শুধু শুধু টাকা খরচ করে ডে কেয়ারে কেন রাখতে? দিনকাল এমনিতে ভালো না, তার কোনো প্রয়োজন নেই। আপনাদের সমস্যা হতে পারে, আমরা দুজনে এভাবে ঠিক আছি। অনন্যা আইনের হাতটা আরো শক্ত করে ধরে অন্তত নিষ্প্রিয় করে বলল। আয়েশা বেগম এবার বিরক্ত হয়ে একটু চড়া গলা বললেন, আর কতদিন অনু? এই ছেলেটা তোমার জীবনের সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এক প্রকার বোঝাই বলা চলে ওকে। তোমাকে তো 5 বছর আগে বলেছিলাম এই বাচ্চাটা রাখার দরকার নেই। বোঝা শব্দটা শোনা মাত্র অনন্যার চোখ মুখ রাগে আর অপমানে শক্ত হয়ে গেল। সে তীব্র ক্ষোভ নিয়ে মায়ের দিকে তাকে এগিয়ে সে কাঁপানো গলা বলল, ওর একটা নাম আছে আম্মু, ও আমার সন্তান, কোনো বোঝা নয়। আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। 5 বছর আগে আমার কথা তখন কিছু বলনি? যখন পা ধরে কেঁদে বলেছিলাম আমি ওই লোকটাকে বিয়ে করব না, তখন তো আব্বুর সাথে তাল মিলে আমাকে একলা ফেলে দিচ্ছে। উল্টে প্রতিদিন বুক চাপড়ে বলছো যে আমার কারণে আয়ান ভাই মারা গেছে। আমার কেন ভালো থাকার অধিকার নেই? আজ কেন দয়া দেখাতে এসেছো? আয়েশা বেগম অনন্যার এই রণচণ্ডীর রূপ দেখে স্তব্ধ হয়ে কিছু বলতে গেলেন, কিন্তু অনন্যা আর 1 সেকেন্ডও সেখানে কথা শোনার জন্য দাঁড়ালো না। সে আয়ননকে কোলে তুলে নিয়ে হনহন করে বাগান পেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। দাঁড়াম করে দরজাটা আটকে দিয়ে 5 বছর জমে থাকা কান্নার নোনা জলগুলো তার চোখ বেয়ে নেমে যাইত, কিন্তু সে দ্রুত হাত দিয়ে চোখ জোড়া মুছে নিজেকে শক্ত করলো। আইনের অনন্যার ওড়নার কোনাটা তার ছোট ছোট হাতে শক্ত করে চেপে ধরে আধো গলা বলল, আম্মু, নানু ভাই আইনেনকে পছন্দ করে না, আইনেন ব্যাড বয়। আইনের এই নিষ্পাপ প্রশ্নটা অনন্যা বুক চিরে দিল। সে পরম মমতায় ছেলেটিকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, না সোনা, তুমি আমার আমার লক্ষ্মী ছেলে, আমার রাজকুমার। আমাদের এই দুনিয়ায় কারো কোনো প্রয়োজন নেই, আমাদের আল্লাহ আছেন, তিনি আমাদের আগলে রাখবেন। দেখতে দেখতে ঘড়ি কাটা যখন রাত 12টা ছিল, তখন চারপাশ নিস্তব্ধ। আয়নের বিছানায় গভীর ঘুমে মগ্ন। টেবিলের উপর টিমটিমে টেবিল ল্যাম্পের আলোয় অর্ণা মন দিয়ে নোট লিখছে। ঠিক তখনই তার ভাঙা ফোনের স্ক্রিনে শব্দ করে ভেসে উঠল। স্ক্রিনে ভেসে আসছে ইজানের নাম্বার। অর্ণা এক পলক তাকে ফোনটা ধরল না, ওভাবেই রেখে দিল। প্রথমবার কেটে গিয়ে ইজান আবার ব্যাক টু ব্যাক কল করে রাখল, কিন্তু অন্য সম্পূর্ণ নির্ভীক। অবশ্যই টানা 50 বারের মতো অন্য বিরক্তিতে ফোনটা রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে হ্যালো ছাড়া ইজানের চড়া ও ধমকের সুর বেশি এলো। কই ছিলি তুই এতক্ষণ? ফোন ধরতে এত সময় লাগে? অর্ণা খাতার পাতা উল্টাতে উল্টে ঠান্ডা কি বলবেন। ইজান ওপাশ থেকে একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে কিছুটা ডোমিনেটিং করে বলল, আজ রাতে আর সাহস নিস না, নয়তো আমাকে আসতে হবে তোর সেবা করতে। আমি রাখছি, দাঁড়া একটু, কাটবি না। ইজান দ্রুত প্রায় আদেশ সুরে বলল। অন্য ফোনটা কাঠ থেকে নামতে গিয়ে বিরক্ত বলুন, কিন্তু অপর প্রান্ত থেকে ইজান আচমকা একদম চুপ হয়ে গেল। শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ অনন্যার কানে এসে লেগেছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ইজান অন্তত নিচু ও অদ্ভুত নরম আকুল করে বলল, একটু কথা বল না আমার সাথে। কেন জানি না আজ একদম ঘুম আসছে না। ইজানের আচমকা রূপ বদল আর অধিকার খাটানো অন্যার সহ্য হলো না। সে শর্ট করে ফোনটা কেটে দিল। ইজান জমে দেওয়ার পাত্র নয়। সে আবার পরপর কয়েকবার কল দিতে শুরু করলো। অন্যা বাধ্য হয়ে ফোনটা তুলে চরম ক্ষোভ নিয়ে বলল, আপনার সমস্যাটা কী সালার? কেন ডিস্টার্ব করছেন? আমার ঘুম আসছে না। ইজান আবার বেশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, অর্ণা অ্যাকচুয়ালি তার ছিল ঘুম না আসলে রাহির কাছে যান, এখানে ফোন করছেন কেন? ইজান ওপাশ থেকে 1 সেকেন্ডও না ভেবে অন্তত গম্ভীর ও ডাক পজিশন করল না। নিজের বউ থাকতে অন্য মেয়ের কাছে গেলে আল্লাহ পাপ দেবে। ইজানের মুখে বউ শব্দটা শোনা মাত্র অন্য স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে সে তীব্র বলল, কে বউ? কার বউ? তুই আমার বউ। ইজান অন্তত কড়া ও চড়া অধিকার নিয়ে কথাটা বলল। অন্য একটা কিছুটা তাচ্ছিল্য হাসি আসলো, যার ভেতরে 5 বছরের দীর্ঘ একাকিত্ব উপহাস লুকিয়েছিল। ইজান অরণ্যার হাসির তোয়াক্কা না করে ফিসফিস করলো, আমি আসবো? অরণ্যা তার গলার স্বর বড় শীতল করে জিজ্ঞেস করল, কেন আসবেন? ঘুমাতে। ইজান অন্তত সহজ ও অধিকার সুরে উত্তর দিল। অরণ্যা রাগ সামলাতে না পারে ফোনটা কান থেকে নামাতে গেল, কিন্তু ইজান ওপাশ থেকে দ্রুত বলে গেল, ফোন কাটিস না, কাল আমাদের
ইউনিভার্সিটির মেইন অ্যাকশানে, একটু জলদি আসবি ক্যাম্পাসে। আর হ্যাঁ, কাল লাল রঙের একটা। অর্ণা ইজানের কথাটা শেষ হওয়ার আগে ঝটকা মারে কলটা কেটে দিল। সে ফোনটা চূর্ণ বিচূর্ণ স্ক্রিনটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার পুরো মগজ জুড়ে শুধু একটাই প্রশ্ন অনবরত ঘুরছে, সালার আসলে ঠিক কী চাইছে? 5 বছর পর ফিরে এসে সে এই নতুন কোন নোংরা খেলায় মেতে উঠতে চাইছে। ভাবতে ভাবতে অনন্যা টেবিলের ল্যাম্পটা নিভিয়ে বিছানায় আইননকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে ঘুম আজ ইজানের কল চিরতরে কেড়ে নিয়েছে। পরদিন সকালে 11টা বাজতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পুনর্মিলন প্রাঙ্গণে কানায় কানায় পূর্ণ ভর্তি হয়ে গেল। সেমিনার অনুষ্ঠানের মূল উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। দেশ বিদেশে বহু ভিআইপি অতিথি, প্রফেসর, উচ্চপদস্থ কর্মকর্তারা আসন গ্রহণ করছে। চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে সোয়াত কমান্ডার ইজান আর পুরো টিম ব্যবস্থা। ইজানের পরনে আজ কুচকুচে কালো রঙের টেকনিক্যাল গিয়ার, কিন্তু সমস্ত মনোযোগ প্রোটোকল বাইরে গিয়ে এক জায়গায় আটকে ছিল। ইজান সিসিটিভি মনিটরিং দেখাচ্ছিল বারবার করিডোর, অডিটোরিয়াম, মেইন গেট। রাফি নিহাদের ডেকোরেশন টেবিলটা দেখছিল। তার তীক্ষ্ণ চোখ দুটো হন্য হয়ে কেবল খুঁজছিল লাল রঙের আড়াল করে ড্রেস খুঁজছিল। মেয়েটা এখনও এলো না কেন? সে কি তার রাতে রাতে সম্মান করলো? পাশেই দাঁড়িয়ে থেকে রাহি ইজানের সেই অস্থিরতা গভীর লক্ষ্য করছিল। ইজান যে কাজের ফাঁকে ফাঁকে বারবার গেটের দিকে তাকাচ্ছে আর হাতের ঘড়ি দেখছে, তা রাহি ভেতরের সন্দেহ আরও বাড়িয়ে দিল। সময় করে দুপুর 2টো বাজলো। ইজান নিজের পকেট থেকে আইফোনটা বের করে অনন্যার নাম্বার কল দিল। ফোনটা একটানা বেজে কেটে দিল, কিন্তু অনন্যা রিসিভ করলো না। ইজানের ভেতরে অহংকার আর জেদ এবার ধৈর্যের সীমা পাড়িয়ে গেল। সে আর নিজের ইগো ধরে রাখতে পারল না, সরাসরি রাফির ডেস্কে গিয়ে দাঁড়ালো। ইজান তার কণ্ঠস্বর যথাসময় স্বাভাবিক ও কড়াকড়ি লয়। এই যে শুনুন রাফি সাহেব, অর্গানাইজিং কমিটির মেইন মেম্বার অনন্যাকে সকাল থেকে দেখছি না। সে কখন আসবে কিছু জানেন? রাফি কিছুটা অবাক হয়ে ইজানের দিকে তাকালো। একজন সোয়াত কমান্ডার কেন তাদের ডিপার্টমেন্টে একটা মেয়ের জন্য এত খোঁজ নিচ্ছে? তার রাফির মাথায় ঢুকলো না। সে বলল, স্যার অনু তো আসবে বলছিল। ইজান চোয়াল শক্ত করে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আরও সময় পেরিয়ে গেল। বিকাল 3টা বাজলো। তখন হলের মূল সেমিনার প্রায় শেষের দিকে। ইজানের ভেতরে রাগটা এক অদ্ভুত তীব্র আতঙ্কে রূপ নিল। মেয়েটার কি কোনো বিপদ হলো? ওর বাবা বা অন্য কেউ কোনো ঝামেলা করেছে? ইজানে থাকতে না পারে নেহার সামনে গিয়ে দাঁড়ালো। অন্তত রুক্ষ গলায় একই প্রশ্ন করলো, অন্য কোথায়? এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট সে এভাবে ফাঁকি দিচ্ছে কোন সাহসে? নেহা ভড়কে গেল। স্যার ও বলছিল আসবে, কেন আসেনি আমি জানি না। দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 10টা ছিল। সেমিনার সম্পূর্ণ অনুষ্ঠান শেষ। অতিথিরা একে একে ক্যাম্পাস ছাড়ল। পুরো অনুষ্ঠান সফলভাবে শেষ, কিন্তু অনন্যা আজ সারাদিন একটা সেকেন্ডের জন্য ইউনিভার্সিটির চৌকাঠ মারেনি। ইজান পুরোটা সময় এক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ভেতরে ভেতরে পুড়ে খাক হয়ে গেল। অর্ণা তার কথা শুনেনি, তাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। এই অপমান ইজানের পুরুষালী অহংকারে তীব্র চপঘাট করল। অবাধ্য প্রণয়িনী, প্রথম পর্ব। সবাই বলতেছে নতুন গল্প শুরু করতেছি, নতুন গল্প শুরু করছি। আমি ম্যাড ফর ইউ আর ফালাক গল্পটা ডিলিট করে দেব, কারণ এই গল্প দুটো নিয়ে যত ঝামেলা হচ্ছে। আর সাজের মায়া আর কলঙ্কের কারুকাজ তো আসবেই। যদি চাও তাহলে ম্যাড ফর ইউ গল্পটা দেবই।